শুধু একদিনেই বৃষ্টি হয়েছিল 288.8 মিলিমিটার, অর্থাৎ 288.8 মিলিমিটার। দিনটি 20 আগস্ট 2024। বন্যায় ভেসেছিল ত্রিপুরা। পরপর 2-3 দিনের আকাশ ভাঙা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ত্রিপুরা, গোমতী, পশ্চিম ত্রিপুরা এবং খোয়াই জেলা। ভূমিধস ও বন্যার জল কেড়ে নিয়েছিল 36টি তরতাজা প্রাণ। প্রায় 1.5 লক্ষাধিক মানুষ সহায় সম্বলহীন হয়ে পড়েছিলেন। রাজ্যের প্রায় 15,000 কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়। 2024 সালের আগস্ট মাসের সেই ভয়াবহ বন্যার স্মৃতি আজও সবার কাছে স্পষ্ট। সামনেই বর্ষার মৌসুম। 24-এর বন্যার 8 মাস পরে ভারী বৃষ্টি মোকাবেলায় কতটা তৈরি রাজ্য, এটা এখন কোটি টাকার প্রশ্ন। সবেমাত্র গ্রীষ্মকাল, বর্ষা আসতে এখনো অনেকটা দেরি। তার মধ্যেই সোমবারের বৃষ্টিতে নাজেহাল শহর আগরতলা। ভারী বর্ষণের ভ্রুকুটিতে আতঙ্কে রয়েছে রাজ্যের একাংশ মানুষ, বিশেষ করে নিচু এলাকার এবং নদীর পাড়ে যাদের বসবাস। তাই প্রশ্ন জাগে, গতবারের বন্যার পর কতটা সজাগ হয়েছি আমরা, কতটা তৎপর হয়েছে প্রশাসন? রাজধানীবাসীকে জমা জলের হাত থেকে মুক্তি দিতে কি পদক্ষেপ নিচ্ছে আগরতলা পুর নিগম? স্মার্ট সিটির মোড়কে কতটা স্মার্ট হচ্ছে আমরা? রাজ্যের অন্যান্য প্রান্তের প্রস্তুতি বা কেমন? চলুন আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। প্রাক বর্ষার প্রস্তুতি এবং দুর্যোগ মোকাবেলায় কতটা তৈরি রাজ্য, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট প্রকৌশলী শৈবাল নন্দী। শৈবাবু, স্বাগত আপনাকে। যেটা প্রথমেই জানতে ইচ্ছে করছে যে বছর ঘুরে তো আবার বর্ষা চলে এলো, তো কতটা প্রস্তুত বলে একজন প্রকৌশলীর নজর কিভাবে দেখছে? আগরতলা শহরে যে জলের যে স্ট্যাগনেশন, যে পজিশন আমরা উপলব্ধি করছি বিগত কয়েক বছরে, আমরা যদি এর আরো অনেক পেছনে যাই, আমরা ছোটবেলা থেকে যদি আমরা দেখি আমাদের যে অভিজ্ঞতা, তখন কিন্তু আগরতলা শহরের শকুন্তলা রোড অ্যারাউন্ড ওই এরিয়াতেই একমাত্র জলমগ্ন হয়ে যেত বৃষ্টিতে। কিন্তু এখন যত দিন যাচ্ছে, যত ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা বলছি ডেভেলপমেন্ট হচ্ছে এটাও সত্যি, কিন্তু ওয়াটার স্ট্যাগনেশন এরিয়াটা বেড়ে যাচ্ছে। বিভিন্ন নতুন নতুন এলাকায় নতুন এলাকায় জল উঠছে, জলমগ্ন হচ্ছে। কারণ হচ্ছে কি, মেইন যে কারণগুলি হচ্ছে, আমাদের যে শহরাঞ্চলে বা গ্রামে যে ওয়াটার বডিগুলি আগে ছিল, সেই জলাশয়গুলি ছিল, এগুলি আস্তে আস্তে কমে গেছে। খালি যেই হার্ডেন এরিয়াগুলি ছিল, এগুলি কমে গেছে। ইভেন আমাদের যে হাউস হোল্ড যা আছে, মানে ব্যক্তিগত যে বাড়িঘরগুলি আছে, ওইখানে যে আমাদের উঠান বলতে একটা জায়গা ছিল, বা ঘরের চারিদিকে, বিল্ডিং এর চারিদিকে যে মাটি ছিল, ওইগুলিও নেই, আমরা সব পাকা করে নিয়েছি। যে কাঁচা রাস্তা ছিল, ওইগুলিও নেই, সব ব্ল্যাক টপ রুট হয়ে গেছে বা কনক্রিটিং রুট হয়ে গেছে। তো এখন জল যে মাটিতে যাবে বা এটা কিছু রিচার্জ হবে, নিচে যাবে, কোনো জায়গায় থাকবে জলাশয়, এই ব্যবস্থা নেই। সব জল এখন এসে রাস্তায় বা নিচু জায়গাতে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। ঠিক, মানে মাটি পাচ্ছে না, এবং তার জন্য নিচে মানে মাটি চুষতে পারছে না, জলটাকে পারছে না। আচ্ছা, আর একটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। কারণ আমাদের আগরতলা শহরটা হচ্ছে জাস্ট লাইক বেসিনের মতো। মানে আমাদের সাউথ সাইডে আছে হাওড়া রিভার, নর্থ সাইডে আছে যে কাটাখাল। তো ওদের যে বেড লেভেল আছে, এর থেকে আমার শহরের লেভেলটা হচ্ছে নিচু। আচ্ছা, তো যে কারণে আমার এই বেসিন টাইপ হওয়াতে, তো আমার জলটা অটোমেটিক যে দিক দিয়ে রান করবে, সেটা হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। আপনি যেটা বললেন যে হাওড়া নদী একদিকে আর অন্যদিকে কাটাখালের যে বেড লেভেল, মানে যেখানে নিচু জায়গাটা, যেখানে মাটি পাওয়া যাচ্ছে গিয়ে, মানে জলের নিচে গিয়ে, সেই জায়গাটা থেকে আগরতলা শহরের কিছু কিছু জায়গায় নিচু, অনেক জায়গায় নিচু আছে। আচ্ছা, হ্যাঁ, যে কারণে অল্প বৃষ্টিতেও অনেক জায়গাতে আমাদের জল জমে যাচ্ছে। এখন ড্রেনেজ সিস্টেম যে আছে আমাদের আগরতলা শহরে, ড্রেনেজের হচ্ছে মূলত আমাদের 4টা ড্রেন আছে। একটা হচ্ছে আপনার যে আখাউড়া রোড, যেটা পার্ট অফ শিবনগর ইস্ট পিএস থেকে শুরু করে পার্ট অফ বনমালীপুর হয়ে আখাউড়া রোড দিয়ে আমাদের যেটা বাংলাদেশ চলে যাচ্ছে একদম। আর একটা হচ্ছে যে কালাপানিয়া, হ্যাঁ, ওটা যেটা আপনার জগহরিমুড়া থেকে
শুরু করে গুলবাজার গান্ধীঘাট এদিকটা ওই পাশ দিয়ে হয়ে গেছে। আপনাদের অবলা চমনি যেটা হয় আইজিএম এর ওই দিকটা হয়ে অফিস লেন হয়ে যেটা বাংলাদেশ নামছে, যাচ্ছে। হুম। তো বাংলাদেশ যে যাচ্ছে যে ড্রেনের যে উইথ আছে এটা আমাদের ক্রমশ গিয়ে নিয়ার টু বর্ডার এই উইথটাও কমে গেছে। আচ্ছা এবং যখন বাংলাদেশে এন্ট্রি নিয়েছে ওখানে গিয়ে অনেকটা ব্লক হয়ে গেছে। আচ্ছা এই দুটো ড্রেনের এই অবস্থা আছে। আচ্ছা আর দুটো ড্রেন আছে আপনাদের, একটা হচ্ছে দলেশ্বর ড্রেন যেটা, এটা দলেশ্বর যে পোস্ট অফিস আছে ওই পোস্ট অফিস থেকে এটা শুরু হয়েছে। দলেশ্বর মোটামুটি পুরো এরিয়াটা কভার করে কভার করেছে, কাটাখালী গিয়েছে। কাটাকাল গিয়ে পড়েছে এটা। আরেকটা আছে আপনার ইন্দ্রনগর। হুম। হ্যাঁ, তো ইন্দ্রনগরের যে যে সেটাও তো ড্রেনটা আছে, কাটাখালে পড়েছে। হ্যাঁ, এটাও ইয়েতে গেছে আপনার ওই ইন্দ্রনগরের ড্রেনটা গেছে ওই দলেশ্বর পোস্ট অফিস থেকে হয়ে যে কাটাখালী। আর দলেশ্বরের যে ড্রেনটা আছে এটা হচ্ছে আপনার মরচমনির পরে আমাদের যে রামকৃষ্ণ মিশন যে ইয়েটা করেছে ওই এরিয়াটা হয়ে আসাম আগরতলা রোড, আসাম আগরতলা রোড হয়ে আমাদের আগের যে জেলখানা ছিল ওটার ওয়েস্ট সাইড দিয়ে যে ড্রেনটা গিয়েছে ওটা গিয়ে কাটাখালে পড়েছে। কাটাকালে পড়েছে, ওই ড্রেনগুলিকে সঙ্গে আর্টারি যে ড্রেনগুলি আছে ছোট ছোট ড্রেন জুড়ে দেওয়া হয়েছে। তার মানে আলটিমেটলি দুটো ড্রেন আমরা সরাসরি একদম বাংলাদেশ চলে যাচ্ছে, আর দুটো ড্রেন কাটাকাল হয়ে বাংলাদেশ যাচ্ছে। ঠিক ঠিক আছে। এবার কাটাখালেরও আরেকটা প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে কাটাখালের যে আমাদের যে শহরটাকে যে বাঁচানোর জন্য দুদিকে দুটো এমবাঙ্কমেন্ট আছে। একটা হচ্ছে হাওড়া এমবাঙ্কমেন্ট, একটা হচ্ছে কাটাখাল এমবাঙ্কমেন্ট। কাটাখালের এমবাঙ্কমেন্ট আপনি দেখবেন এটা নিয়ার রঞ্জিতনগর, এখানে প্রায় 1090 মিটার মানে 1 কিলোমিটার কিন্তু এমবাঙ্কমেন্ট হয়নি। আচ্ছা, তো না হওয়াতে কি হয়েছে ওইখানে কিন্তু বাংলাদেশের জল যখন বেড়ে যাচ্ছে ওই জলটা কিন্তু ব্যাকফ্লো হয়ে আবার এসে ঢুকছে। ইন্ডিয়াতে ঢুকে যাচ্ছে, এদিক দিয়ে এটাও ঢুকছে। আচ্ছা, ড্রেনগুলো যে আছে ড্রেনের যেটা হচ্ছে একটা হলো ব্লকেজ, যেটা এই যে ব্লকেজটা আমাদের একটা মারাত্মক প্রবলেম হচ্ছে। ঠিক। হ্যাঁ, এই Okay. ব্লকেজগুলোকে জন্য যে ড্রেনের যেই ডিসচার্জ হওয়ার কথা ওই ডিসচার্জটাও আমরা পাচ্ছি না, মানে আচ্ছা, ওই সুবিধাটা আমরা পাচ্ছি না। আপনি দেখবেন যখন ড্রেনগুলো পরিষ্কার করছে, ওপেন ড্রেনগুলো যা আছে আমরা দেখতে পাচ্ছি মিউনিসিপ্যালিটি যে করছে, কর্পোরেশন কিছুদিন বাদে বাদে ড্রেন পরিষ্কার করছে আপনি বলছেন। পরিষ্কার করছে ইন্টারভেলে, কিন্তু করলে দেখছি সব প্লাস্টিক থেকে শুরু করে আবর্জনা সব স্তূপ হচ্ছে, ড্রেনের মধ্যে স্তূপ হচ্ছে। আর একটা হচ্ছে যেটা হচ্ছে কভার ড্রেন। দু রকমের ড্রেন হচ্ছে, কভার ড্রেনেও কিছু প্রবলেম হয়েছে মানে কভার ড্রেন তো বড় ড্রেন যেগুলো হয়েছে এগুলিতে তো সাফিসিয়েন্ট ম্যানহোল আছে, পরিষ্কার টরিষ্কার করবে, বা আমাদের যে মিউনিসিপ্যালিটির যে আধুনিক যে গাড়িগুলি আছে ওরা সেগুলো করছে। ফিল্ট্রেশনগুলি ক্লিয়ার করছে, সাকশন দিয়ে করছে, সাকশন দিয়ে করছে। কিন্তু ছোট যেই যে কভার ড্রেন কিছু করেছে দেখবেন উইথ একদম কম, মানুষ ঢুকার উপায় নেই বা ক্লিয়ার করার কোনো উপায় হচ্ছে না। এবং ইভেন কিছু কিছু ছোট কভার ড্রেন এরকম আছে যে কনস্ট্রাকশন মেটেরিয়াল যেগুলি সেন্টারিং শাটারিং করেছে ওগুলিও কিন্তু ক্লিয়ার করেনি। ঠিক, এখন সেটাই অভিযোগ, সেই অভিযোগও রয়েছে যে কাজ যখন করা হয়েছে সেই বাঁশ, হ্যাঁ। সেই প্লাইবোর্ড সেগুলো উপায় সেখানেই নেই। পড়ে রয়েছে, বের করা যাচ্ছে না। এগুলির জন্য তো এখন স্টেপ নিতে হবে, ওকে, এগুলি তো করতে হবে, এগুলির জন্য তো আমাদের জল যাওয়ার ব্যাপারটা অবস্ট্রাকশন হচ্ছে। তো এগুলির জন্য তো এখন অনেক অনেক সিস্টেম বেরিয়ে গেছে, এখন যে রোবোটিক ক্লিয়ারিং সিস্টেম আছে। হ্যাঁ, তো ওগুলি ওয়ান টাইম এখন আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে সোহেল বাবু, এই যে জায়গাটা আপনি একটা ধরলেন বা এই জায়গাটা অনেকে অভিযোগ করেন যে কভার ড্রেন করা হয়েছে, এখন আপনি বলছেন যে সরু কভার ড্রেন বা বড় কভার ড্রেনগুলোতে ম্যানহোল থাকে, সেখানে হয়তো মানুষ নেমে পরিষ্কার করতে পারে বা সাকশন পদ্ধতিতে পরিষ্কার করা যায়। এখন অনেকেই এই অভিযোগ করছেন যে ওনারা দেখেছেন যে এরকম ভাবে যে ম্যাটেরিয়ালস গুলো বাঁশ বলুন প্লাইউড বলুন সেখানে রয়ে গেছে। এখন অনেকেই বলেছেন যে এরকম নাকি অনেকেই বলতে শোনা গেছে যে এগুলো পচনশীল, এগুলো ধীরে ধীরে ড্রেনে পচে যাবে এবং পচে গিয়ে সেগুলো ওয়াশড আউট হয়ে যাবে ড্রেনের মধ্যে দিয়ে, তার জন্য সেখানে রেখে দেওয়া হয়েছে। এখন এটাও তো বাস্তব যে ড্রেনে প্লাস্টিক বা পলিথিন বেশি যায়, এখন সেই জায়গাগুলোর মধ্যে তো প্লাস্টিক পলিথিন তো পচনশীল নয়, সেগুলো আটকে গিয়ে সেখানে আবর্জনা হচ্ছে, সেখানে স্তূপ হচ্ছে, কভার ড্রেনগুলো আটকে যাচ্ছে। সেটা কি সম্ভব? সেটা কি হচ্ছে? না, সেটা হচ্ছে, আটকাচ্ছে এটা ঠিক, আচ্ছা। কিন্তু আটকানো এটা তো ক্লিয়ার করতে হবে। আচ্ছা। এখন যেটা হয়ে গেছে, এখন নেক্সট টাইম আমি যখন ড্রেন কনস্ট্রাকশন করব, কিপ ইট ইন মাইন্ড যে আমার জন্য এটা না থাকে, এর জন্য আমি মেইনটেনেন্স কিভাবে করা যাবে এটা আমি মাথায় রাখবো। কিন্তু যে জিনিসটা হয়ে গেছে এটাকে তো আমাকে ওয়ান টাইম অ্যাকশন নিতে হবে। ওয়ান টাইম অ্যাকশনের জন্য এখন যে রোবোটিক ক্লিয়ারিং সিস্টেম অলরেডি
অলরেডি এসে গেছে। ওইসব কভার ড্রেনগুলি কিভাবে ক্লিনিং করতে হবে, রোবোটিক ক্লিনিং সিস্টেম আমরা নিয়ে নিতে পারি। সেই টেকনোলজি আমাদের এনআইটি আগরতলা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা পেয়ে যেতে পারি। আচ্ছা, হ্যাঁ, ওগুলি আমাদের তো করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের যে ওই দুটো ড্রেন বললাম, যে বড় দুটো ড্রেন, ওই দুটো ড্রেনের ক্লিয়ারেন্সের ক্ষেত্রেও আপনার অবস্ট্রাকশন কিছু আছে। আপনি দেখবেন আমাদের যে মুক্ত দ্বারা যে ইয়েটা আছে, ওল্ড মিউজিক কলেজ ছিল, এই এখানে যে আখর রোডের যে লাইনটা গেল, এটা ইস্ট টু ওয়েস্ট যাচ্ছে, এই দিক দিয়ে ক্রস ড্রেন যেটা আছে কালভার্ট, এই কালভার্টের নিচ দিকে বিশাল লার্জ ডায়ার পাইপ, ওয়াটার সাপ্লাই পাইপ গেছে। আচ্ছা, এটা অবস্ট্রাকশন হচ্ছে। ওকে, ওল্ড আরএমএস এর এখানে সেম কালভার্ট, এই জায়গাতে একটা অবস্ট্রাকশন হচ্ছে। আপনার মানে কালভার্টের নিচে যে ওয়াটার সাপ্লাই পাইপ আছে, সেখানে বিরাট বড় একটা জায়গা দখল করে নিচ্ছে, পাইপটা দখল করে নিচ্ছে। আচ্ছা, এখানে আপনি অবলা চমনির ওই জায়গাটা যেটা আইজিএম চমনি অফিস লাইনের ওই কালভার্টটাতে, আমাদের যে দুটো বড় ড্রেন আছে ওই জায়গাগুলিতে একটা ভালো অবস্ট্রাকশন গুলো হচ্ছে। ওকে, তাহলে আমরা একদম খুব সাধারণভাবে যেটা দেখি, বা বিশেষ করে রাজধানীবাসী যারা দেখেন, যে একটু বৃষ্টি হলেই এই যে এখন বর্তমানে, আগে যেটা ওরিয়েন্ট চৌমুহনী এই চত্বরটায় জল জমতো, শকুন্তলা রোডে ওই জায়গাটায় জল জমতো, এখন খুব দ্রুত জল জমে যায় আইজিএম চৌমুহনী, আইজিএম চৌমুহনী জমছে, এখন আরএমএস চৌমুহনী জমে যায়। তাহলে কি এগুলো চৌমুহনী একটু বিজয় কুমার চৌমুহনী এই জায়গাটা জল জমছে, সব জমে যাচ্ছে। তাহলে কি এইগুলো কি জমে যাচ্ছে, মানে এখানে জল জমার, আইজিএম চৌমুহনী আরএমএস চৌমুহনী জল জমার পেছনে কি সেই মানে কালভার্টের নিচে ইয়েটা, মানে পাইপগুলো, এই জায়গার জলগুলো যে এরিয়া থেকে আসছে ওই এরিয়া তো ইনটেনশন হচ্ছে। আচ্ছা, আর পাশাপাশি ইন জেনারেল যে জিনিসটা হচ্ছে, আমি যেটা বললাম, যেখানে যেখানে ছোট ড্রেনগুলি আছে ওগুলো তো পারপাস সার্ভ করেনি, ওকে, তো করছে না। অনেক জায়গায় হচ্ছে কি হয়তো ড্রেনটাই অ্যাডাকুয়েট না, আমার কত জল ডিসচার্জ হবে, কোন এরিয়ার জল আসবে, কতটুক জল আসবে, আমার ড্রেন উইথ যে কত লাগবে, ওই জায়গাটা তো আমরা ঠিকভাবে মেনটেন করতে যে পারছি না। আপনি দেখবেন একটা ড্রেন চলছে, এই রাস্তার লেন্থ যদি 3 কিলোমিটার থাকে, এই 3 কিলোমিটার সেটা সেই উইথতেই আমি ড্রেন নিয়ে যাচ্ছি, কিন্তু এই 3 কিলোমিটারের মধ্যে আপনি দেখবেন এটার সঙ্গে আরো সাব ড্রেন এসে হয়তো আরো 8-10টা ড্রেন এসে অ্যাড হয়েছে, তো এটা তো ডিসচার্জ বেরিয়ে যাচ্ছে। ঠিক, হ্যাঁ, তো লিমিট কতটা আছে, লিমিটেশনের ব্যাপারে যে ব্যাপারটা আপনার আছে, সিপিএইচইও যেটা সেন্ট্রাল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্ট অর্গানাইজেশন, ওনারা যে ম্যানুয়ালে যেটা বলেছেন যে জল বৃষ্টি হচ্ছে, জল হবে, কিন্তু তুমি যে ডিজাইন করবে কনসিডারেশন করতে হবে তোমাকে যে রিটেনশন অফ ওয়াটার 2 আওয়ার্স। আচ্ছা, আমার যে রেইনফল হবে, যেই জলটা জমবে, এটা 2 আওয়ার্স মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে, 2 আওয়ার্সে ওই ইয়ে করি আমি, আমার সব ডিজাইন আমি করব, এবং ইয়ারলি 2 টাইমস, এটা হচ্ছে অ্যাজ পার ওদের সিপিএইচইউর ম্যানুয়াল। আচ্ছা, হ্যাঁ, তো 2 টাইমসে যাতে 2 ঘন্টার বেশি যেন জল না দাঁড়ায়, এর মধ্যে 4-5 বারই হতে পারে, কিন্তু এটা 2 ঘন্টার বেশি যেন না হয়। ওইভাবে ওই ডাটাগুলি মেনটেন করে তো সব জায়গায় আমরা ড্রেন যে করতে পারছি না, এটা তো ঠিক সম্ভব হচ্ছে না। আর যে ড্রেনগুলো আছে ওইগুলি আমি যেগুলো বললাম, ওইগুলিরও যে এফিসিয়েন্সি আমরা পেতে পারতাম, ওটা আমরা পাচ্ছি না ডিউ টু ব্লকেজ। ওকে, ড্রেনকে আমরা ডাস্টবিন হিসাবে অনেক জায়গায় ইউজ করছি, কারণ ওগুলি বেরোচ্ছে। আপনি আমি একটু আর একটু মানে ক্লিয়ার হতে চাইছি ব্যাপারটা। দেখুন, আমরা যখনই ড্রেনের ব্যাপারে কথা ওঠে, আমরা কিছুটা তো সাধারণ মানুষের উপর আমরা বলি যে সাধারণ মানুষ এইসব অ্যাওয়ারনেস নেই, সচেতন নয়, এবং নোংরা আবর্জনা বিশেষ করে বাজার এলাকাগুলোতে, এবং যতই ডাস্টবিন থাকুক, মিউনিসিপ্যালিটি ডাস্টবিন থাকুক, মানুষ সেখানে ড্রেনের মধ্যে আবর্জনা স্তূপ ফেলে। কিন্তু এটাও তো ঠিক যে শুধু প্লাস্টিক, ময়লা, পলিথিন এগুলো শুধু ড্রেনে পড়ে না, বিভিন্ন যে কনস্ট্রাকশনগুলো হচ্ছে আশপাশে, ড্রেনের আশপাশে বিভিন্ন শহরের এলাকাতে, সেই কনস্ট্রাকশন মেটেরিয়ালগুলো ইভেন কি মাটি পর্যন্ত সেখানে এসে ড্রেনগুলোতে জমছে। এখন আমাদের আগরতলা শহর, আপনি বলছিলেন বেসিনের মতো, অনেকেই বলেন কড়াইয়ের মতো, এখন সেই জায়গাতে যে জায়গাটা ঢালু ড্রেনের, সেই জায়গাটা যদি মাটি বা পলি এসে জমতে জমতে সেই জায়গাটাকে উঁচু করে দেয়, তাহলে অটোমেটিক সেটা ড্রেনের উল্টো দিকে হয়ে যাচ্ছে, ঢালুটা হয়ে যাচ্ছে, জলটা জমে যাওয়ার প্রবণতা থাকে। আমরা যদি একদম খালি চোখে যদি এই মুহূর্তে কেউ দেখতে চায়, তাহলে সৎসঙ্গের সামনে, কৃষ্ণনগর সৎসঙ্গের সামনে ড্রেনটা দেখলে লেভেল হয়ে গেছে,
মাটি বা পলি জমে সেখানে সেখানে নোংরা নেই হয়তো খুব, কিন্তু মাটি জমে বা পলি জমে সেখানে রাস্তার লেভেল হয়ে গেছে, তাহলে অল্প জলেই তো রাস্তায় জল চলে আসবে। তাহলে সেই জায়গাটাকে কি মানে রেগুলার ড্রেসিং করা কি সম্ভব? সেগুলো কি করা উচিত না সম্ভব? না, আপনার তো অ্যাকর্ডিং টু টোপোগ্রাফি আমার যা আছে এটা অনুযায়ী তো আপনার ওই রেগুলার মেনটেনেন্স অ্যান্ড ইন্সপেকশন যেটা এটা তো রাখতে হবে, কিন্তু সব জায়গায় হয়তো এতটা নেই। আমাদের প্রবলেমগুলো হচ্ছে কি, আমরা লেভেল যেটা জল যাওয়ার ক্ষেত্রে, ড্রেন করার ক্ষেত্রে লেভেলটা মেনটেন করতে হয়, ড্রেন করার ক্ষেত্রে মেনটেন করতে হবে, রোডের লেভেল মেনটেন করতে হবে, আমাদের বাড়ির লেভেল আসলে আমরা তো মেনটেন করছি না। ওকে, আমার মানে কোনোটাই তো প্ল্যান্ড ওয়াইজ হয়নি, আগরতলা সিটিতে প্ল্যান্ড ওয়াইজ হয়নি। করার দরকার, আমি ড্রেন করছি, কিন্তু ড্রেনের আউটলেট কোথায়, ইনলেট কোথায়? আপনি দেখবেন এখন যে ড্রেনগুলো হচ্ছে, বিশেষ করে রামনগর এরিয়াতে হচ্ছে, এখন উমাকান্ত স্কুলের সামনে ওদিক দিয়ে ড্রেনগুলো হচ্ছে, তো এই যে ড্রেন হচ্ছে রাস্তা থেকে 1-1.5 ফুট উঁচুতে হচ্ছে, উঁচু করে হচ্ছে ড্রেনটা। এবার যে রাস্তার জলটা তো ড্রেনে যেতে হবে, তো যাওয়ার জন্য যে ইনলেট গুলো যা আছে এগুলো সাফিসিয়েন্ট আছে কিনা, এবং এই যে ইনলেট গুলো যে হোলগুলো রাখা হচ্ছে কয়েকদিন বাদে এগুলো ব্লক হয়ে যাবে। ওকে, জল ঢুকছে না, এখন জল ঢুকছে না। এখানে আমাদের একটা সায়েন্সটা একটু যদি বুঝিয়ে দেন যে এই যে রাস্তার থেকে 1-1.5 ফুট উঁচু করে ড্রেনটা রাখা হচ্ছে, এটা কেন রাখা হচ্ছে? 1, 2, আগামী দিনে রাস্তা ওপরে আবার হয়তো একটা প্লাস্টার পড়বে, একটা লেয়ার পড়বে, 1-2 করে লেয়ার পড়বে রাস্তার উপর, তার রাস্তা উঁচু হবে, তার জন্য কি এটা উঁচু রাখা হচ্ছে? এখন যদি হোলগুলো রাখা হচ্ছে এখন, তখন তো রাস্তা উঁচু করলে সেই হোলগুলো ব্লক হয়ে যাবে, তখন রাস্তাগুলো কোথায় যাবে, মানে তখন জলটা কোথায় যাবে? মানে এটার পেছনে সায়েন্সটা কি? মানে সায়েন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেভেলপ কান্ট্রি থেকে শুরু, আপনি যদি দেখুন রোড যে আমরা উঁচু করছি, রাইজ করছি, দিস ইজ নট ইঞ্জিনিয়ারিং, এটা হতে পারে না। আচ্ছা, হ্যাঁ, এটা কোনো মতেই কাম্য নয়। কারণ রোড আপনি আজকে আপনি যে বাড়ি করলেন, আপনি যদি আমি 10 বছর 20 বছর পরে দেখা যাবে রোড থেকে আপনার বাড়ি নিচে নেমে গেল। আমি যদি 2 বছর 3 বছর পরে ওভারলেইং যে করতেই থাকি, হয়ে যাবে। তো রোডটাকে তো আমার একটা জায়গাতে ওর লেভেল মেনটেনে রাখতে হবে। ওকে, হ্যাঁ, এটাকে রিসাইক্লিং করে আমি ইউজ করবো। আমি শুধু ওভারলেইং আমার করলে তো হবে না, তাহলে আমি তো এগুলি সমাধান করতে পারবো না। তারপর হচ্ছে আপনার এই যে বাড়ি ঘরে দেখবেন আপনি, ওটারও কি হচ্ছে, কোন লেভেল কেমন, আপনি যে বাড়ি করেছেন ধরুন, আপনার 10 ইয়ার্স বাদে যে বাড়ি বানাচ্ছে সে আপনার থেকে 3 ফুট উঁচু ক্লিন লেভেল করে দিল, তো এরপরে যে করলো আরো 3 ফুট, যার ক্ষমতা আছে সে একটু বেশি বাড়িয়ে দিচ্ছে, ক্ষমতার উপর ডিপেন্ড করছে পিন লেভেলটা আমি কতটুকু বাড়াচ্ছি। আপনি লেভেল তো কোনখানে কোনটা মেইনটেইন হচ্ছে, সেম হচ্ছে না কোনটা কিছু। আমার মনে হয় অথরিটি তাদের এখন এগুলি চিন্তা করার ব্যাপার যে এরিয়া ওয়াইজ বাড়িঘরের যে লেভেল, একটা হাইট মেনটেন থাকতে হবে, রোড লেভেল মেনটেন, এর বেশি উঠতে পারবো না। এই যে আমি বললাম একটু আগে রামনগর এরিয়াতে যে আপনি দেখবেন লেন সাব লেনের যে করছে, মানে রামনগর এরিয়াতে যে রাস্তা ধরে 2 নম্বর 3 নম্বর ধরে যে ডেটা হচ্ছে, সাব লেন অনেকগুলো আছে। এবার এটা 1-1.5 ফুট উঁচু হয়ে গেছে, তো সাব লেন যে গলি রাস্তা যেগুলো আছে এগুলো তো এসে স্কুটার বাইক কি করে উঠে 1-1.5 ফুট উঁচু উঠে গেল, ড্রেন তো উপরে উঠে গেল। তো এখন আবার এটাকে মেনটেন করতে হবে, তো এটাকে মেনটেন করতে হলে এই রুট উঁচু করতে হবে। তো এই রুট উঁচু করলে তো আপনার যে ওই গলিতে যে ড্রেনগুলো আছে এগুলি কি অবস্থা হবে, বাড়িঘর কি অবস্থা হবে? তাহলে এটা না, সেটাই তো জানার বিষয় ছিল যে মানে এটা কেন করা হচ্ছে, কেন, মানে সেটা সাধারণ মানুষ তো জানার একটা অধিকার আছে, তো যে এটা কেন করা হয়, মানে এটার পেছনে কারণ কি? করাটা হচ্ছে যে রাস্তা থেকে উপরে মানুষ হাঁটবে, রাস্তা থেকে যেন কেউ বাইক স্কুটার নিয়ে, বা সেটা কভার ড্রেনের উপরে না, কারণ কভার ড্রেনটাকে ফুটপাথ হিসেবে ব্যবহার করা হবে, ফুটপাথ হিসেবে ব্যবহার করা হবে, তার জন্য কেউ যেন স্কুটার বাইক নিয়ে, টু হুইলার নিয়ে যেন না উঠতে পারে, তার জন্য ফুটপাথ হিসাবে, ড্রেন হিসাবে যে কাজ করবে ফুটপাথ হিসাবে ইউজ করবে। যদিও অনেকখানে দেখবেন ফুটপাথ হয়তো দখল করে রেখেছে, মানুষ হাঁটা চলার উপায় নেই, হ্যাঁ, কেউ দোকান করে নিয়েছে, কেউ বাড়ির এনক্রোচমেন্ট করে নিয়েছে, এসব হচ্ছে অনেক জায়গায় হচ্ছে। কিন্তু কনসেপ্টটা এটাই যে এই ড্রেনের উপর দিয়ে ফুটপাথ হবে, কিন্তু আমাকে এনশিওর করতে হবে এই ড্রেনটা যেন ড্রেন পারপাস যেটা আমি করেছি সেটা সলভ হয়। সেটা করতে গেলে ওই যে হোলগুলো ব্লক হয়ে যাচ্ছে, মানে বলে রুট আমি রেজ করবো না, ব্লক হয়ে যাবে, রুট রেজ করবো না, কারণ আমি তো হোলটা রেখেছি রোড লেভেলে, ঠিক। তো আমি যদি ঢালু হয়ে এরকম নিচে নামবে, জলটা নিচে নেমে যাবে, রুট করেছি, এখন যদি এটা আমি করে দিই সব ব্লক হয়ে যাবে, জল যাওয়ার রাস্তা থাকবে না, ড্রেন তো ড্রাই হয়ে থাকবে, ওকে, তো আমার জল রাস্তায় জমে থাকবে। ঠিক। সৌরভ, আমার একটা মনে আছে আপনি গতবার যখন আমাদের টক শোতে এসেছিলেন, ঠিক একই ইস্যুতে আপনি বলেছিলেন যে
আমরা শুধু শহরে নয়, গ্রামের যখন রাস্তাগুলো দেখি, দুদিকে হয়তো জমি আছে, ধানি জমি বা কিছু ফসলের জমি, সেখানে মাঝখান দিয়ে আমি রাস্তা করে দিলাম, রাস্তাটা উঁচু করে দিলাম, জল যাবার রাস্তাটা আমি ব্লক করে দিলাম, তখন কোনো একটা সাইডে হয়তো জল জমে যাচ্ছে বা দুটো সাইডে হয়তো জল জমে যাচ্ছে। এটাও বা কতটুকু সাইন্টিফিক্যালি হচ্ছে? না, এটাতে যেটা করতে হবে আপনার অ্যাকর্ডিং টু ক্যাচমেন্ট এরিয়া, যা জল এখানে আছে ওই অ্যাকর্ডিং টু ক্রস ড্রেন করতে হবে। আচ্ছা, যেটা হচ্ছে কালভার্ট, যেটা আমরা কালভার্ট আমরা দেখি একটা কালভার্ট, বড় কালভার্ট করা আছে। এটা আপনার ওই যেটা রেগুলার ইন্টারভেলে এরিয়া বুঝে, ক্যাচমেন্ট এরিয়া বুঝে, এটা তারপরে এলিভেশন যেটা আছে, একদম হাই অল্টিটিউড আছে, লো আছে, কোন দিক থেকে আপ আছে, এখান থেকে জল আসছে, এখানে আমাকে নিচে এসে এখানে কালভার্ট করতে হবে, রক্ষা করতে পারবেন। আমরা তাহলে একটা জায়গায় আসি, তো আমরা তো অবশ্যই বর্ষা আসছে, কেন এখন গ্রীষ্মকাল চলছে, এবার একদিন। আচ্ছা, এই ব্যাপারে আমি আরেকটা বলে দিই। এই কালভার্টের ব্যাপারটা যখন এসছে, ক্রসড্রেনের ব্যাপারটা, আপনি হাওড়া নদীরও আগামী দিনে আপনি দেখবেন আরো থ্রেটেনিং অবস্থা এসে যাবে, কারণ আমাদের যে হাওড়া নদীর যখন জলস্তর বেড়ে যাচ্ছে, একটা লেভেলের উপর উঠে যায়, এটা কিন্তু আমাদের যে কাশীপুর খয়েরপুর এরিয়াটা যেটা, ওই দিক দিয়ে কিন্তু সাবমার্জড হয়ে জলটা টুয়ার্ডস নর্থ চলে আসে। তাহলে আমার কি হয় যে হাওড়া নদীর যে এনভায়রনমেন্ট আছে এটা অনেক সেফ থাকে। ওকে, এবার এটা ডিউরিং 2003-04 এই টাইমে বুধো বিয়ারও করেছিল, আপনি খেয়াল করবেন, এই খয়েরপুর টু যে কাশীপুরে প্রায় 22টা-23টা ক্রস ড্রেন করেছিল যে কালভার্ট। এখন আপনি দেখুন গিয়ে কালভার্ট গুলো ম্যাক্সিমাম ব্লক হয়ে গেছে, কারণ এদিকে সব কনস্ট্রাকশন বেস করে সব উঁচু যাচ্ছে। তো আমি কালভার্টও করলাম, ক্রস ড্রেন হিসেবে কাজ করবে, এটা যদি কাজ না করে ব্লক হয়ে যাচ্ছে। ওকে, তার জন্য কি মানে এই শ্রীলঙ্কা বস্তি এলাকাটাতে এইভাবে ম্যাসিভ ভাবে যে জল জমে যেতে হবে, অল্প বৃষ্টিতেই মানে বানভাসী হয়ে যাবে। তো এই জিনিসগুলি তো মানে মনিটরিং থাকতে হবে, যাবি কি পারপাসে কোনটা করলাম, এটা পারপাস সাফ করছে কিনা। ঠিক, একটা বৃহৎ পারপাস নিয়ে যখন সেটা করা হয়, সেটা বৃহৎ আকারেই দেখা উচিত এবং সেগুলো মনিটরিং সঠিকভাবে করা উচিত। অল্প বৃষ্টিতেই বা জল জমে যাওয়ার একটা প্রবণতা থাকে এবং জল জমলেই আমরা নানান রকম দোষারোপ অবশ্যই করতে শুরু করি, কেউ কাউকে দোষারোপ করছে, এবং প্রশাসন থেকে সাধারণ মানুষকে দোষারোপ করা হয়, সাধারণ মানুষ নোংরা ফেলে ড্রেন পরিষ্কার করে রাখে না, আর সেখানে নোংরা আবর্জনা ফেলতে থাকে, এবং মানুষ প্রশাসনকে দোষারোপ করতে থাকে যে সেটার মেনটেনেন্স হয় না। বেসিক্যালি কি করা প্রয়োজন বলে আপনার মনে হয় একজন প্রকৌশলী হিসেবে? আপনার আমাদের এই যে ড্রেনগুলো তো আপনি বললেন কিছু কিছু জায়গাতে সায়েন্স মানা যাচ্ছে না, বা যেটা নিয়ম সেটা মানা যাচ্ছে না, তারপরও কিভাবে জল 2 ঘন্টার মধ্যে নিষ্কাশন করে দেওয়া যেতে পারে? এটা হচ্ছে আমাদের যে প্রশাসন অথরিটির তো বড় দায়িত্ব আছেই, থাকবেই, কিন্তু নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্বটা পালন করা দরকার ওইটাও দরকার। হ্যাঁ, একটা হচ্ছে প্রশাসনের আগামী দিনের জন্য যেটা দরকার, আমাদের তো যেহেতু আমাদের বেসিন টাইপ শহরটা আছে, তো বেলিং আউট ছাড়া আর রাস্তা নেই, তো বেলিং আউটের জন্য তো অলরেডি পাম্প স্টেশন কয়েকটা করা হয়েছে, আরো কিছু করেছে, একটা বোধ আবার উরিন চুমনির এখানে একটা করেছে, ভালোই সার্ভিস দিচ্ছে মোটামুটি পাম্পগুলো। তো এইগুলোকে যে আমার যেটা হলো বৃষ্টির আগে যে এগুলো সব পাম্প ঠিক আছে কিনা, হ্যাঁ, ক্লিয়ারিং আছে কিনা, ড্রেন এগুলো এনশিওর করতে হবে। পাম্পের সঙ্গে আমার যেটা একটা স্ট্যান্ড বাই থাকার কথা, এখন আমার একটা পাম্প চলবে, সঙ্গে তো একটা স্ট্যান্ড বাই থাকতে হবে। একটা পাম্প তো মেশিনারি জিনিস, এনি টাইম হতে পারে, ডিসঅর্ডার হতে পারে, তাহলে আমাকে তখন তো জল জমে স্ট্যাগন্যান্ট পজিশন, তখন পাম্প অচল হয়ে গেল, আমি আর কিছু করতে পারবো না, তো স্ট্যান্ড বাইটা এনশিওর করতে হবে। পাওয়ার থাকবে না, তো পাওয়ার না থাকলে আমাকে ডিজেলে চলবে না জেনারেটর চলবে, সেটা এনশিওর করতে হবে। মানে পাবলিককে রিলিফ করার জন্য আমার যে ট্রামগুলি নেওয়ার ওইগুলি আমাকে আগে এনশিওর করতে হবে। আর নাগরিক হিসাবে তো আমাদের যে ড্রেনটাকে ইউজ করা, ড্রেনটাকে যে আমরা ডাস্টবিন হিসাবে ইউজ করছি, এটা তো মারাত্মক অপরাধ আমরা করছি একদম। হ্যাঁ, ড্রেন শুধু জলের জন্য, শুধু জলের। হ্যাঁ, তো এটা আমরা বন্ধ করতে হবে। এটার জন্য অ্যাওয়ারনেস, এনজিও, ক্লাব, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড, পাবলিক সবাই মিলেই এটা করতে হবে, নাহলে তো আগামী প্রজন্মের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ঠিক, দিন দিন আমরা সারা বছর মিলে হয়তো সেই ড্রেনে সারা পাড়ার, সারা এলাকার নোংরা আবর্জনা ফেললাম, সেটাকে স্তূপ করে আমার বুকের হাইটে করে ফেললাম, রাস্তার উপরে করে ফেললাম স্তূপ নোংরা আবর্জনা। আর বর্ষাকালে মনে পড়লো যে জল জমে আমার বাড়ি ভেসে গেল বা আমার এলাকা ভেসে গেল, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই একই জায়গায় থাকলাম।
আর সেটাই কিন্তু আমাদের বারবার যখন বর্ষা আসে এটা মনে পড়ে। এখনো বর্ষা আসেনি, অল্প বৃষ্টিতে আমরা সোমবার দেখলাম আগরতলা শহরে কিছু জায়গায় জল জমে গেছিল, যদিও জল দ্রুতই সেখানে নেমে যায়, কিন্তু জল জমবে আগরতলা শহরে, এটা বাস্তব। কিন্তু এই জলটাকে কত দ্রুত নিষ্কাশন করা যায় সেটা নিয়ে কিন্তু চিন্তা। আর একটা আমাদের একটা এই মুহূর্তে একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সোহেলবাবু, এই যে আমরা কৈলাস শহরে প্রথমে বিলোনিয়া এবং কি আমাদের আখারও তো আমরা শুনছি যে বাংলাদেশের তরফে উঁচু বাঁধ নির্মাণ করা হচ্ছে, যেটা সেই জায়গা থেকে আমাদের এই প্রান্ত মানে প্লাবিত হওয়ার কতটা সম্ভাবনা আছে? না, এটা তো হয়ে যাচ্ছে আমাদের ওই জলটা তো গিয়ে বাংলাদেশে ঢুকছে। হ্যাঁ, তো বাংলাদেশেরও তো ওদেরও বৃষ্টি হচ্ছে, ওদের ওয়াটার লেভেল রেস করছে, যে কারণে আমাদের জলটা খুব স্লো যাচ্ছে। একদম এই 3 দিন 4 দিন 7 দিন সমানে এবার দেখলেন না উদয়পুরে গুমতিতে খোয়ায় একদম জল সরছে না। আর ওই দিক দিয়ে যদি তারা ইন্টারন্যাশনাল বাউন্ডারি ওই দিক দিয়ে তারা বাঁধ বা ওগুলি দিয়ে দেয় তাহলে তো আরো প্রবলেম হয়ে যাচ্ছে। তো এগুলি তো আমাদের বিদেশ দপ্তর বা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনাদেরকেই ইয়ে করতে হবে। এটা যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাটার, আন্তর্জাতিক স্তরে এটা আলোচনা করতে হবে। ওকে, হ্যাঁ, কিন্তু ইনসাইড আমাদের কথা হচ্ছে এখন ইনসাইড যেটা এই যে আপনার ওয়াটার লগিং যেটা হচ্ছে এটা শুধু আগরতলা শহরে হচ্ছে না, এটা দিল্লি, বোম্বে, কলকাতা, চেন্নাই সবখানে হচ্ছে, সব শহরে হচ্ছে। কিন্তু ওই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আমি এটাকে বেলিয়ার আউট করতে পারি। একটা হচ্ছে আমাদের পার্মানেন্ট পাম্প স্টেশনগুলি আছে, এখন আপনার মোবাইল পাম্প স্টেশনও বেরিয়ে গেছে। ওকে, মোবাইল পাম্প স্টেশন যেখানে জল জমে আমি চলে যাব, পার্মানেন্ট আমার দরকার নিয়ে নিতে পারি। আরো আমার মনে হয় নর্থ গেটে আপনি দেখবেন এখন ভালো জল জমে, ওই জায়গায় মনে হয় আমরা একটা পার্মানেন্ট পাম্প স্টেশন আমরা করতে পারি, ডিমসাগর এটাকে এখন জমছে ভালো জল জমছে। আর যেখানে যেখানে অল্প বিজয় কুমার চৌমুনি টু শঙ্কর চৌমুনি ভালো জল জমে যাচ্ছে, তো এখানে আমরা আপাতত যে মোবাইল বনমালীপুর জমছে ভালো জল, এখন মোবাইল পাম্প স্টেশন এগুলো আমরা ইউজ করতে পারি। বনমালী অলরেডি পাম্প রয়েছে সেখানে, সাফিসিয়েন্ট কিনা, কত মিলিলিটার বৃষ্টি হলো, কত ঘন্টা আমি বেলিং আউট করলাম। ওকে, হ্যাঁ, আমার কি আরো ফার্দার আনতে হবে, পাম্পিং ক্যাপাসিটি বাড়াতে হবে, কি করতে হবে? ওকে, এখানে পাম্পিং তো একটা অবশ্যই একটা সেটা প্রসেস রয়েছে যেটাতে আমরা তাড়াতাড়ি জলটাকে নিষ্কাশন করে দিতে পারি। হাওড়া নদীর ড্রেজিং এবং কাটাখালের ড্রেজিং নিয়ে কথা হয় প্রায়। হাওড়া নদীর ড্রেজিং যেহেতু ইন্টারন্যাশনাল, যেহেতু জল যাচ্ছে বাংলাদেশে, সেখানে একটা ইন্টারন্যাশনাল ব্যাপার রয়েছে, ড্রেজিং আমরা করতে পারি কিনা, কতটুকু করতে পারি কিনা সেটা নিয়ে একটা বিষয় রয়েছে। আমরা কি কাটাখালের ড্রেজিং করতে পারি? না, পারে, আপনি করতে পারবো না কেন? এটা তো তাতে কি মানে কোনো সমস্যার কোনো কিছুটা সমাধান হবে কি? আচ্ছা, এটা তো করা যায়। আমার তো কোন লেভেল পর্যন্ত আমি করবো, আমার তো ডে টু ডে সিলটেশন হয়ে হয়ে তো অনেক লেভেল বেড়ে গেছে। আপনি 10 বছর আগের তার বিরাট বেড লেভেল দেখেন আর এখন আজকের বেড লেভেল দেখেন, আমি তো এরকম করছি না যে অরিজিনাল যে বেড লেভেল ছিল আমি নিচে চলে যাচ্ছি। তো আমার সিলটেশন যেগুলো হচ্ছে এগুলি তো আমি রেগুলার ইন্টারভেলে যেগুলো জমছে সেটাকে আমি সরিয়ে দিতে পারি। বাঁধ নিয়ে কথা হচ্ছিল, মানে এমবাকমেন্ট নিয়ে, সেটা বিশেষ করে হাওড়া নদীর এমবাকমেন্ট নিয়ে, মানে সেখানে ফাটল ধরছে গতবার যেটা ইয়েতে, এবং শুধু হাওড়া নদী নয়, আমরা যদি গোটা রাজ্যের দিকেই তাকাই, বিশেষ করে গোমতী ভীষণভাবে, গোমতীর যে বাঁধ রয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই বাঁধগুলো নিয়ে খুব আমরা দেখেছিলাম সেই বন্যার সময় যাতে যানবাহনও চলাচল না করে বাঁধের ওপর দিয়ে সেটার একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই বাঁধগুলোকে কিভাবে মানে ঠিক করা যায়? বাঁধগুলো যেভাবে কন্ডিশনে আছে তাতে কি কোনো কিছুর করলে পরে আমরা এই জল থেকে আরেকটু মানে কম দুর্ভোগ পোহাতে হবে এমন কিছু পেতে পারি? বাঁধ স্ট্রেংথেনিং হচ্ছে, স্ট্রেংথেনিং তো আমরা করতেই পারি। এটাকে কি কন্ডিশন আছে র্যাট হোলস বলছে, র্যাট হোলস থাকে, র্যাট হোলস তো থাকেই, সব বাঁধে থাকে, তো এগুলো তো চেকিং করে ওই মেজার তো নিতে হবে। রেড হোল গুলি তো আস্তে আস্তে বড় হয়ে এগুলি ওয়াটার সিপিজ হয়ে হয়ে বাদ অনেক সময় ব্রেক করে। হ্যাঁ, তো ওই জায়গাগুলি তো আগে থেকে আপনাদের এই ড্রাই সিজনে এগুলিকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, ড্রাই সিজনে আইডেন্টিফাই করে আপনার অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিতে হবে। বা কোনো জায়গায় যদি আমার বাঁধ উইক হয়ে গেছে, যেমন কৈলা শহরে আপনার বাঁধ ভেঙে গিয়েছিল 2018 খুব সম্ভবত, ঠিক বাঁধ ভেঙেই সেই বন্যাটা হয়েছিল। তো এটা আগে থেকে আমার ওই যে ইন্সপেকশন, রেগুলার ইন্সপেকশন এগুলি তো রাখতেন। বর্ষা হয়ে গেল, জল বেড়ে গেল, ডেঞ্জার লেভেলের উপর চলছে, তখন গিয়ে তো চলছে, আটকাচ্ছে আমরা কোন কোন জায়গাতে, কিন্তু সামটাইমস তো কোন জায়গাতে ফেল করছি, যেমন কৈলাসহরে ফেলো। হ্যাঁ, তো আগে থেকে তো ওই মেজারগুলি নিয়ে নিতে হবে।
ওকে, বাঁধ স্ট্রেংথেন করতে হবে, কোথায় রেটলগুলো ইন্সপেকশন করে এইগুলিকে ক্লোজ করা, এগুলি করতে হবে, রেগুলার ওয়ার্ক। রেগুলার হ্যাঁ, এগুলি তো এরকম না যে আমি একবার করলাম যে হয়ে গেল। বৃষ্টি যেমন রেগুলার হচ্ছে, বাঁধটাকেও আমাকে রেগুলারলি চেক আপে রাখতে হবে। ওকে, তাহলে এখন শুরুতেই আপনি যে কথাটা বলছিলেন যে শুধু আগরতলা শহর নয়, আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তেও দেখছি যে আমরা আনপ্ল্যান্ড ওয়েতে যে বিভিন্ন কনস্ট্রাকশন গুলো হচ্ছে, নির্মাণগুলো যেগুলো হচ্ছে, কেউ বাড়ি করছে, নির্মাণ বলতে কেউ বাড়ি করছে, কেউ হয়তো পাবলিক কোনো প্রপার্টি হচ্ছে, তার জন্য জল জমে যাওয়ার প্রবণতা বাড়ছে। এবং এটা শুধু আগরতলা শহরে নয়, আমরা বিভিন্ন যে জেলার যে শহরগুলো রয়েছে সেগুলো তো আমরা দেখছি। আমরা গতকালই বিলোনিয়াতে এইভাবে ওষুধ নষ্ট হয়ে যাওয়ার একটা ঘটনা সামনে আসে এখন জল জমেতে। এখন এর থেকে যা হয়ে গেছে তো হয়ে গেছে, নির্মাণ করে গেছে তো করে গেছে, তাহলে উপায় কি আছে? আমরা কি তাহলে এইভাবেই মানে যতবার জল বৃষ্টি হবে জল জমবে, বাড়িঘরে জল ঢুকবে, এই নোংরা সব ভেসে আসবে, এটাই হবে নাকি? মানে এর থেকে উপায় কিছু আপনি পাচ্ছেন? শুধু আগরতলা শহর নয়, মানে গোটা রাজ্যের কথাই বলছি। উপায় তো বের করতে গেলে আমাদের তো যেই রুলস রেগুলেশন যেগুলি আছে, যেমন বিল্ডিংস রুল শহরে আছে, একটা দেওয়া আছে, কিন্তু এর সঙ্গে এখন যে পরিস্থিতি হয়ে যাচ্ছে, ওই যে বললাম লেভেলের ব্যাপারটা এসে যাচ্ছে। হ্যাঁ, এখন যে জল জমার যে ব্যাপারগুলো, সেই লেভেলটা কতটা আছে, এরিয়া অনুযায়ী আমার কোন লেভেলে কি হচ্ছে, এটা তো রেকর্ড সব আছে, সব দপ্তরের কাছে আছে, এজ ওয়েল এজ গভর্নমেন্টের কাছে আছে, যে কোন বৃষ্টিতে কত মিলিমিটার বৃষ্টি হলে রামনগর এরিয়াতে কি হচ্ছে, কৃষ্ণনগর এরিয়াতে কি হচ্ছে, বনমালীপুরে কি হচ্ছে, ইয়েতে কি হচ্ছে। তো আমি তো ওই অনুযায়ী, যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু নতুন যেগুলি হচ্ছে, নতুন যে প্ল্যান আমরা করছি, যে কনস্ট্রাকশন আমরা করছি, তো এটা সরকারি স্তরে হোক বা বেসরকারি স্তরে হোক, প্রাইভেট হোক, যাই হোক, কিন্তু ওইখানে আমার মনে হয় ঠিক প্রপার প্ল্যানিংটা, গুরুত্বটা সেখানে দিতে হবে। হ্যাঁ, একদম। এখন অনেকেই বলছে যে আজকাল যে মানে ওয়েদারের যে চেঞ্জ বা ক্লাইমেটের যে চেঞ্জ, এটা বিরাট দ্রুত বৃষ্টি হচ্ছে, অল্প সময়ের জন্য হচ্ছে, কিন্তু বেশি বৃষ্টি হচ্ছে, ডিউরিং শর্ট পিরিয়ডে হচ্ছে, কিন্তু ইন্টেন্সিটি বেশি হচ্ছে। হ্যাঁ, ইন্টেন্সিটিটা বেশি হচ্ছে, এবং তার জন্য তাহলে সেই পরীক্ষা নিরীক্ষা আপনি যে জায়গাতে গুরুত্বের কথা বলছেন, শর্ট ডিউরেশন আর কি, যেটা শর্ট ডিউরেশন রেইনফল বলা হয়। শর্ট ডিউরেশন রেইনফল হচ্ছে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। ওকে, হ্যাঁ, এটা যেমন আমাদের এখানে হয়তো এতটা হচ্ছে না, যেটা আপনি বলেন 288 মিলিমিটার বৃষ্টি হয়েছিল গতবার, এটা মানে লাইকেস ক্লাউড ব্লাস্টের মতো, একদম, যেটা ক্লাউড ব্লাস্ট আমরা প্রায় কয়েকদিন আগে জম্মু কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, এগুলি তো প্রায় হচ্ছে। হ্যাঁ, তো এগুলি তো ক্লাইমেট চেঞ্জের রেজাল্ট, এগুলি হচ্ছে, সেটা কুফলটা সেখানে শর্ট ডিউরেশন রেইনফল যেটা হচ্ছে। ওকে, হ্যাঁ, তো আরেকটা জিনিস জানতে ইচ্ছে করে আপনাদের কাছে, এই যে বর্ষাকালে আমরা নর্মালি কি দেখি, নর্মাল মানুষ আমরা দেখি একটা মাটি যখন খুব বেশিক্ষণ ভিজে থাকে, সেখানে কোনো কিছু পোক্তভাবে দাঁড়ায় না, মাটি শক্ত না হলে। তো আগরতলা শহর এইভাবে একটা কড়াইয়ের মতো বা বেসিনের মতো প্রত্যেকবার বৃষ্টি হলে আগরতলা শহরে এইভাবে জল জমছে। এই করতে করতে আগরতলা শহরের মাটির কোয়ালিটি কি বছরের পর বছর, যুগের পর যুগ খারাপ হচ্ছে দিন দিন? কারণ আমি এই প্রশ্নটা কেন করছি আপনার কাছে, কারণ আমরা জোন 5-এ আছি, ভূমিকম্পের জোন 5-এ আছি। তো সেখানে একটা ভয় তো বা একটা উদ্বেগ সবসময় থাকে আমাদের। যদিও আমরা সচেতন মানুষ, আমরা জানি ভূমিকম্প হলে কি কি করতে হয়, কিন্তু কোনোভাবে কি মাটি কি নরম হচ্ছে এই জায়গাটাতে? আমরা সেই জায়গায় এটা মাটি তো যেই জল থাকছে, আবার কিছুদিন পরে তো ড্রাই হয়ে যাচ্ছে, আবার তার আগের পজিশনে চলে আসছে, এতে ভূমিকম্পের মানে। তাহলে আমরা এই যে আপনি কনস্ট্রাকশনের কথা বলছিলেন, এই জায়গাগুলোতে কোন কোন জায়গাগুলোতে মানে অ্যাওয়ারনেস প্রয়োজন বলে আপনার মনে হয়? যে যেহেতু আমরা কিছুদিন আগে মিয়ানমারে দেখলাম এই ধরনের একটা বিধ্বংসী ভূমিকম্প, এবং আমরা খুব কাছাকাছি এই জোনই আছি। আমরা ভূমিকম্পের ব্যাপার যেটা হচ্ছে, এটা তো আমাদের জোন 5-এ আছি, আমরা ডেঞ্জার জোনে আছি একদম। তো এখানে যে বাড়ি ঘর হচ্ছে আমাদের সবচেয়ে নিরাপত্তার জায়গা, এটা তো আমরা সবচেয়ে বেশি সেফ মনে করি। আমি যখন ঘরে আছি, আপনি যখন ঘরে আছেন, এটা আমার সেফেস্ট জায়গা আমার। তো আমি যখন এই ঘরটা আমি বানাবো, তো এটা যেন আমার জন্য ডেঞ্জার না হয়ে যায়। তো আমরা কি করছি, অনেকেই হচ্ছে, আপনি গভর্নমেন্ট সেক্টরে দেখবেন, গভর্নমেন্ট সেক্টরে কিন্তু মানে আর্থকোয়েকের যেই কোড আছে, যা ফ্যাক্টর আছে, সব মেইনটেইন করে বানানো হচ্ছে। ঠিক, আপনি ভূমিকম্প থেকে শুরু করে যত কিছু দেখবেন, গভর্নমেন্ট লেভেলের বিল্ডিং কিন্তু কলাপস করেছে খুব কম। ওকে, হ্যাঁ, ঠিক। ম্যাক্সিমাম আপনার হচ্ছে প্রাইভেট সেক্টরে, প্রাইভেট কনস্ট্রাকশনগুলো হচ্ছে, কারণ গভর্নমেন্ট গুলো যারা যেই গাইডলাইন আছে ইঞ্জিনিয়ারিং ফলো করেই হচ্ছে। হ্যাঁ, কারণ আমরা কি করছি, বাড়িঘর যারা বানাচ্ছি, তারা
সয়েল টেস্ট হচ্ছে না, অনেকবারই করে Soil test হয় না, সয়েল টেস্ট করা হচ্ছে না। তো এটা কি হচ্ছে, কি ফাউন্ডেশন কি হচ্ছে, এটার আমি কিছুই বেস নেই। ওকে, তারপর কি কি ডিজাইন হবে, কি স্ট্রাকচার, কিছুই করছি না। অনলি আমরা নির্ভর করছি ওই রাজমিস্ত্রি কি বলছে ওকে দিয়ে আমরা ঘরের উপর ঠিক বানাচ্ছি। কত বাই কত লাগবে কত আমরা বাই ধরে কত নিচ্ছি, লাগবে আমরা ঠিক, বানিয়ে ধরে নিচ্ছি। নিচ্ছি। হ্যাঁ, ঠিক। তো এটা আমাকে আউটকামকে ওটা ফলো করতে হবে, যা কোড আছে, যারা ফ্যাক্টর আছে, এটা ফলো করতে হবে। ঠিক, ওকে, অসংখ্য ধন্যবাদ শোভল বাবু, আপনি আজ সঙ্গে থাকার জন্য। আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। তবে আমরা সবাই নিরাপদ থাকবো, এটাই আমরা আশা করি। আর আগামী দিন আপনাকে আবারও আমরা স্টুডিওতে চাইবো আরও বিশেষ আলোচনার জন্য। আজকের জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, বৃষ্টির মৌসুম আসছে, আর বৃষ্টির মৌসুম আসলে কি কি করতে হবে আমরা সবাই জানি, প্রশাসনও জানে। তবে আমাদের যতটা আমরা সচেতন হবার, ততটুকু কি আমরা হতে পেরেছি? অন্যের ওপর দোষারোপ করার আগে আমাদের নিজেদের সচেতন হতে হবে। আর প্রশাসনকেও যেসব জায়গাগুলো করার, ড্রেন পরিষ্কার করার বা ড্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, সেগুলো কিন্তু আগে থেকেই করতে হবে। বৃষ্টি এসে গেলে, জল জমে গেলে তারপর করলে হয়তো মানুষ সেখান থেকে দুর্ভোগ মানুষকে পোহাতেই হবে। তো আগামী দিনে কি হচ্ছে, বৃষ্টি আসলে বেশি বৃষ্টি হয় কিনা, জল জমে কিনা, জমলে কি হয়, সেদিকে নজর রাখবো আমরা। আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।